ডিভোর্সি আইপিএস স্ত্রী ৫ বছর পর স্বামীর কুঁড়েঘরে পৌঁছলেন। আসল সত্য জেনে পুরো গ্রাম স্তম্ভিত হয়ে গেল। বন্ধুরা, এটি বিহার প্রদেশের মুজাফফরপুর জেলার একটি সত্য ঘটনা, যেখানে চাঁদপুর নামে একটি ছোট গ্রাম আছে। গ্রামটি ঠিক তেমনই যেমন বিহারের অধিকাংশ গ্রাম হয়ে থাকে। মাটির রাস্তা, খড়ের কুঁড়েঘর, ক্ষেতের সবুজ আর মানুষের সাদামাটা জীবন। দুপুরের সময় ছিল। গ্রামে রোজকার মতো কাজ চলছিল। কেউ ক্ষেত থেকে ফিরছিল, কেউ বাজারে যাচ্ছিল, বাচ্চারা স্কুল থেকে এসে খেলছিল। সবকিছু একদম স্বাভাবিক ছিল। কিন্তু তখনই গ্রামের রাস্তায় হঠাৎ ধুলো উঠতে শুরু করল। কিছুক্ষণের মধ্যেই গ্রামের মাঝখানে একটি সাদা রঙের বড় এসইউভি এসে থামল। গাড়িটি চকচক করছিল, জানালাগুলো কালো ছিল এবং নম্বর প্লেটটি ছিল সরকারি। গ্রামবাসীরা এটি দেখা মাত্রই সবার দৃষ্টি সেদিকেই আটকে গেল। কেউ একজন নিচু স্বরে বলল, সরকারি গাড়ি। অন্যজন বলল, কোনো অফিসার এসেছে। গাড়ি থামতেই ড্রাইভার নেমে এলো। তার চালচলনে অনুশাসন ছিল। সে দ্রুত পেছনের দরজা খুলে দিল, আর তারপর যে মহিলা গাড়ি থেকে নামলেন তাকে দেখে গ্রাম স্তম্ভিত হয়ে গেল। খাকি ইউনিফর্ম, কাঁধে তারা, কোমরে বেল্ট আর মুখে কঠোরতা। তিনি ছিলেন আইপিএস কাব্যা রাঠোর, জেলার নামকরা অফিসার, যার নাম শুনে মানুষ ভয় পায়। গ্রামের মহিলারা ঘরের আড়ালে চলে গেল। বাচ্চারা ভয় পেয়ে পিছিয়ে গেল। বয়স্করা চুপচাপ দাঁড়িয়ে রইলেন। কাব্যা চারদিকে চোখ বোলালেন। তিনি শান্ত ছিলেন, কিন্তু তার চোখে একটা আলাদা অস্থিরতা ছিল। ড্রাইভার জিজ্ঞাসা করল, ম্যাডাম, এই কি সেই জায়গা? কাব্যার সামনে একটি কুঁড়েঘরের দিকে তাকিয়ে মাথা নাড়লেন। সেই কুঁড়েঘরটি গ্রামের এক প্রান্তে ছিল। খড়ের দেওয়াল, ঝুলে পড়া ছাদ আর ভাঙা দরজা। গ্রামবাসীদের মধ্যে ফিসফাস শুরু হয়ে গেল। আইপিএস ম্যাডাম মোহনের বাড়িতে এসেছেন। কোন মোহন? আরে ওই মোহন যাদব, মাছ ধরা মোহন। কাব্যা ধীরে ধীরে কুঁড়েঘরের দিকে এগিয়ে গেলেন। তার হাঁটা ছিল অফিসারদের মতো, কিন্তু তার পদক্ষেপগুলো ছিল ভারী, যেন তিনি নিজের সাথেই লড়াই করছেন। কুঁড়েঘরের সামনে এসে তিনি থেমে গেলেন। তিনি হাত ওঠালেন, কিন্তু কড়া নাড়তে পারলেন না। তার হাত বাতাসেই থেমে গেল, যেন তিনি অফিসার নন, কোনো পুরনো স্ত্রী। তখনই ভেতর থেকে পায়ের শব্দ এলো। তারপর একটি ক্লান্ত কণ্ঠস্বর শোনা গেল। কে? কাব্যার গলা শুকিয়ে গেল। তিনি নিচু স্বরে বললেন, আমি কাব্যা। কিছুক্ষণ নীরবতার পর দরজা খুলল। সামনে মোহন যাদব দাঁড়িয়েছিলেন, সেই মানুষটি যিনি একসময় তার স্বামী ছিলেন। চেহারা দুর্বল ছিল, শরীর রোগা হয়ে গেছে, কিন্তু চোখে কোনো রাগ ছিল না। তিনি কাব্যাকে দেখলেন, তারপর ইউনিফর্মের তারাগুলোর দিকে তাকালেন এবং খুব শান্ত স্বরে বললেন, আপনি এসেছেন? মোহনের এই আপনি সম্বোধন শুনেই কাব্যার বুকের ভেতর কিছু একটা ভেঙে গেল। তিনি কাঁপানো গলায় জিজ্ঞাসা করলেন, মোহন, সব ঠিক আছে তো? মোহন তার দিকে তাকালেন এবং খুব ধীরে বললেন, এখানে এখন কিছুই ঠিক নেই ম্যাডাম। মোহন যাদবের এই বাক্যটি শুনেই কাব্যা রাঠোরের চোখ ভরে এল। তিনি কিছুক্ষণ কেবল তার দিকে তাকিয়ে রইলেন। তিনি ভেবেছিলেন মোহন তাকে দেখে রেগে যাবেন, ক্ষোভ দেখাবেন, প্রশ্ন করবেন, কিন্তু মোহনের মুখে কিছুই ছিল না, না অভিযোগ, না বিস্ময়, না রাগ, শুধু এক অদ্ভুত প্রশান্তি, যেন তিনি আগেই সব সহ্য করে নিয়েছেন। মোহন দরজাটা আরেকটু খুললেন এবং শান্ত স্বরে বললেন, ভেতরে আসুন। কাব্যা ধীরে ধীরে কুঁড়েঘরে প্রবেশ করলেন। কুঁড়েঘরটি ঠিক তেমনই ছিল যেমন ৫ বছর আগে ছিল। মাটির মেঝে, কোণে মাটির কলসি, একটি পুরনো খাট আর দেওয়ালের সাথে হেলান দেওয়া ভাঙা চেয়ার। কিন্তু এখন এই কুঁড়েঘরে উষ্ণতা ছিল না, আপনজন বলে কিছু ছিল না। এখানে শুধু নিস্তব্ধতা ছিল। কাব্যা চেয়ারে বসলেন, মোহন খাটের এক কোণে বসলেন। দুজনের মধ্যে কিছু দূরত্ব ছিল, কিন্তু আসল দূরত্ব ছিল তাদের মাঝখানের নীরবতা। বাইরে গ্রামবাসীরা ধীরে ধীরে জমা হচ্ছিল। সবার দৃষ্টি কুঁড়েঘরের দিকে ছিল, কিন্তু কেউ ভেতরে আসার সাহস করছিল না। কাব্যা নিচু স্বরে জিজ্ঞাসা করলেন, মোহন, তুমি ঠিক আছো তো? মোহন চোখ তুলে তাকালেন এবং বললেন, আমি ঠিক আছি, গ্রাম ঠিক নেই। কাব্যা বুঝতে পারলেন না। তিনি জিজ্ঞাসা করলেন, মানে? মোহন উঠলেন, কলসি থেকে জল বের করলেন এবং গ্লাসে ভরে কাব্যাকে দিলেন। কাব্যা জল খেলেন, কিন্তু তার গলা তবুও শুকিয়েছিল। তার নজর মোহনের হাতের উপর পড়ল। হাতগুলো আগের চেয়ে অনেক বেশি খসখসে হয়ে গেছে। পরিশ্রমের রেখা স্পষ্ট দেখা যাচ্ছিল। কাব্যার মন হঠাৎ অতীতে চলে গেল। তার সেই দিনগুলোর কথা মনে পড়ল যখন তিনি গ্রামের এক সাধারণ মেয়ে ছিলেন। তার হাতে বই থাকত আর চোখে আইপিএস হওয়ার স্বপ্ন। গ্রামের মানুষ তাকে খোঁটা দিত,
কিন্তু মোহন তাকে সবসময় বলতো, তুমি পারবে। সেই পুকুর পাড়ের সাক্ষাৎ, মোহনের সাদামাটা স্বভাব আর তার শর্তহীন বিশ্বাস, সব কাব্যার মনে পড়তে লাগল। বিয়ের পরও মোহন তাকে কখনো আটকায়নি। সে নিজে না খেয়ে থাকত, কিন্তু কাব্যার জন্য বই আনত। রাতে লণ্ঠন জ্বালিয়ে বসে থাকত, যাতে সে পড়তে পারে। কাব্যার চোখ ভিজে গেল। তিনি ধীরে বললেন, তুমি আমার জন্য অনেক করেছিলে। মোহন সঙ্গে সঙ্গে কোনো উত্তর দিলেন না। কয়েক সেকেন্ড পর শুধু বললেন, সেসব পুরনো কথা। কাব্যার মনে হল যেন মোহন তার বুকের ওপর পাথর চাপা দিয়ে দিলেন। তিনি সাহস করে জিজ্ঞাসা করলেন, তুমি বিয়ের পর আমাকে কখনো বোঝা মনে করনি কেন? মোহন প্রথমবারের মতো সরাসরি তার দিকে তাকালেন এবং বললেন, কারণ আমি তোমাকে ভালোবাসতাম। এটা শুনেই কাব্যার নিঃশ্বাস আটকে গেল। মোহন বাসতাম বলেছিলেন, বাসি বলেননি। বাইরে হঠাৎ ফিসফাস বেড়ে গেল। গ্রামবাসীদের মধ্যে থেকে এক বৃদ্ধা এগিয়ে এলেন। তার নাম ছিল সরোজ কাকি। তিনি কুঁড়েঘরের ভেতর উকি দিয়ে বললেন, ম্যাডাম, কথা বাইরে বলুন, গ্রাম শুনতে চায়। কাব্যা উঠলেন এবং বাইরে এলেন। আর তিনি বাইরে বেরোতেই পুরো গ্রামের চোখ তার ওপর আটকে গেল। পুরো গ্রামের চোখের আজ কোনো প্রশ্ন ছিল না, শুধু একটি চাপা সত্য ছিল। যাই হোক বন্ধুরা, কাব্যা রাঠোর প্রথমবারের মতো এত বড় ভিড়ের সামনে দাঁড়িয়েছিলেন, কিন্তু আজ তার ইউনিফর্ম আগের চেয়ে অনেক বেশি ভারী মনে হচ্ছিল। মনে হচ্ছিল যেন এটি ইউনিফর্ম নয়, বরং তার কাঁধে কারো যন্ত্রণা এবং কারো অপরাধ চাপিয়ে দেওয়া হয়েছে। গ্রামের মানুষ একদম চুপ ছিল, যেন সবাই সবকিছু জানে, যেন প্রত্যেকের কাছে বলার মতো হাজারো কথা আছে, কিন্তু তবুও কেউ বলতে ভয় পাচ্ছিল। সেই নিস্তব্ধতায় এক অদ্ভুত চাপ ছিল, যেন বাতাসও থেমে গেছে। কাব্যার দৃষ্টি সবার মুখের ওপর ঘুরছিল, এবং তিনি প্রতিটি মুখে একটি লুকানো ভয়, একটি চাপা রাগ এবং একটি না বলা সত্য স্পষ্ট দেখতে পাচ্ছিলেন। ভিড়ের একদম সামনে সরোজ কাকি দাঁড়িয়েছিলেন। তার মুখে রাগ ছিল না, না কোনো বিদ্রুপ ছিল, আর না কোনো প্রতিশোধের আগুন। তার চোখে শুধু যন্ত্রণা ছিল, এমন যন্ত্রণা যা অনেক দিন ধরে চাপা ছিল এবং এখন বাইরে আসার পথ খুঁজছিল। সরোজ কাকি ধীরে খুব ভারী গলায় বললেন, ম্যাডাম, আপনি জিজ্ঞাসা করছিলেন যে সব ঠিক আছে কিনা। তাহলে শুনে নিন, এখানে কিছুই ঠিক নেই। এই কথাটি শুনে কাব্যার বুক ধক করে উঠল। তিনি ঘাবড়ে গিয়ে জিজ্ঞাসা করলেন, কেন কাকি, কি হয়েছে, আপনি পরিষ্কার করে বলুন। সরোজ কাকি এক মুহূর্তের জন্য তার দৃষ্টি মোহনের দিকে ঘোরালেন। মোহন কুঁড়েঘরের দরজায় দাঁড়িয়েছিলেন, চুপচাপ, কোনো নড়াচড়া ছাড়াই। তার চোখে কোনো উজ্জ্বলতা ছিল না, চেহারা নিভে যাওয়া, এবং শরীরে এক অদ্ভুত স্থবিরতা ছিল, যেন তিনি জীবনে অনেক কিছু সহ্য করেছেন এবং এখন ভেতর থেকে ভেঙে গেছেন। সরোজ কাকি আবার কাব্যার দিকে তাকালেন এবং বললেন, ডিভোর্সের পর মোহন গ্রামে থাকেনি, ও এখানে বসে কাঁদেনি, ও শহরে গিয়েছিল কাজ খুঁজতে, দিনমজুরি করতে, যাতে নিজেকে সামলাতে পারে, যাতে নিজের জীবনটাকে আবার জোড়া লাগাতে পারে। এটা শুনে কাব্যার চোখ বড় বড় হয়ে গেল। তিনি এ বিষয়ে কিছুই জানতেন না। তিনি তো ভেবেছিলেন যে মোহন গ্রামেই কোথাও পড়ে থাকবে এবং তার জীবন শেষ হয়ে গেছে। ভিড় থেকে এক ব্যক্তি এগিয়ে এসে বলল, ম্যাডাম, শহরে মানুষ মোহনকে চিনে ফেলেছিল। তার গলায় ক্ষোভ ছিল এবং দুঃখ। তার সাথেই অন্য একজন লোক কথাটি ধরে বলল, মানুষ হাসত ম্যাডাম, মানুষ ঠাট্টা করত, বলতো আইপিএস ম্যাডামের স্বামী দিনমজুরি করবে। কিছু মানুষ ফিসফাস করতে লাগল, কিছু মানুষের চোখ নত হয়ে গেল, এবং কেউ কেউ লজ্জায় মুখ ঘুরিয়ে নিল। কাব্যার চেহারা মলিন হয়ে গেল। তার মনে হতে লাগল যেন কেউ তার বুকের ভেতর হাত ঢুকিয়ে তার নিঃশ্বাস টেনে বের করে নিয়েছে। তার গলা শুকাতে লাগল এবং চোখের সামনে ধোঁয়াশা ছেয়ে যেতে লাগল। সরোজকাধি আবার বলতে শুরু করলেন, মোহন কাউকে বলেনি যে আপনি তাকে ছেড়ে দিয়েছেন। সে কারো কাছে আপনার নামে অভিযোগ করেনি। সে সব জায়গায় এটাই বলতে থাকল যে দোষ তার ছিল, সেই ভুল ছিল, সেই দোষী ছিল। কাব্যার চোখ ভরে এলো। তার হঠাৎ ডিভোর্সের দিনটি মনে পড়ে গেল। সেদিন মোহন একটি শব্দও বলেনি, শুধু চুপচাপ কাগজে সই করে দিয়েছিল। তখন কাব্যা ভেবেছিলেন যে তার কিছু যায় আসে না, হয়তো মোহনের কোনো কষ্ট হয়নি। কিন্তু আজ তিনি অনুভব করতে পারছিলেন যে মোহন তার কষ্ট দেখায়নি। সে তা নিজের ভেতর চেপে রেখে লুকিয়ে ফেলেছিল এবং একাই সব সহ্য করছিল। ভিড় থেকে এক বয়স্ক ব্যক্তি এগিয়ে এলেন। তার মুখে বয়সের রেখা ছিল এবং চোখে গভীর ক্লান্তি। তার নাম ভগবান সিং। তিনি ভারী গলায় বললেন, একবার তো ওকে থানাতেও নিয়ে যাওয়া হয়েছিল। এটা শুনে কাব্যার শরীর যেন কেঁপে উঠল। তিনি চমকে উঠে জিজ্ঞাসা করলেন, থানায়?
কেন, কি কারণে? তার স্বরে ভয়ও ছিল এবং অস্থিরতাও, যেন তিনি কোনো অঘটনের আশঙ্কা আগে থেকেই করছিলেন। ভগবান সিং একটি দীর্ঘশ্বাস নিলেন এবং বললেন, একজন ঠিকাদার মিথ্যে কেস করে দিয়েছিল ম্যাডাম। সে বলেছিল যে মোহন আইপিএস অফিসারের নাম নিয়ে হুমকি দেয়। পুলিশ ওকে ঘণ্টার পর ঘণ্টা বসিয়ে রেখেছিল, ওকে গালিগালাজ করেছিল, বেইজ্জত করেছিল, যেন ও কোনো অপরাধী। এটা শুনে কাব্যার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। তার চোখ ভরে গেল এবং মাথা ঘুরতে লাগল। তিনি বুঝতেই পারছিলেন না যে মোহন এত কিছু কিভাবে সহ্য করে নিল। সরোজ কাকি আরও বললেন, সেদিন পুলিশ ওকে বলেছিল, নিজের স্ত্রীকে ফোন করে দাও, আইপিএস তিনি, 1 মিনিটে ছাড়া পেয়ে যাবে। এটা শুনে কাব্যার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। তিনি জানতেন যে যদি মোহন তার নাম নিত তবে পুলিশ সঙ্গে সঙ্গে ভয় পেয়ে যেত, মামলা সেখানেই শেষ হয়ে যেত এবং মোহন সহজেই বেরিয়ে আসত। কিন্তু সেই মুহূর্তে ভগবান সিং যে কথাটি বললেন তা পুরো গ্রামকে আবারও স্তব্ধ করে দিল। ভগবান সিং ভারী এবং কঠোর গলায় বললেন, মোহন থানায় পরিষ্কার বলেছিল, ওনার নাম নিও না, উনি এখন আর আমার নন। এই শব্দগুলো হাতুড়ির মতো কাব্যার বুকে আঘাত করল। ভিড় একদম নিস্তব্ধ হয়ে গেল, কারো নিঃশ্বাস পর্যন্ত শোনা যাচ্ছিল। কাব্যার চোখ কপালে উঠল। তিনি বিশ্বাস করতে পারছিলেন না যে মোহন তার নামের সাহায্য নিতে অস্বীকার করে দিয়েছে, শুধুমাত্র এই কারণে যে তিনি এখন আর তার স্ত্রী নন। কাব্যা পেছনে ফিরে মোহনের দিকে তাকালেন। মোহন চুপ ছিল। তার মুখে কোনো অহংকার ছিল না, কোনো অভিমান ছিল না, কোনো অভিযোগ ছিল না, শুধু এক স্থবিরতা ছিল, যেন সে এসব আগেই সহ্য করে নিয়েছে এবং এখন তার ভেতর আর কিছুই অবশিষ্ট নেই। কাব্যা কাঁপতে কাঁপতে বললেন, মোহন, তুমি আমাকে বলনি কেন? তুমি আমাকে একবারও কিছু বলনি কেন? তার গলা ভেঙে আসছিল, যেন তার ভেতরের সমস্ত শক্তি শেষ হয়ে যাচ্ছে। মোহন প্রথমবারের মতো একটু জোরে শ্বাস নিলেন। তার চোখ শান্ত ছিল, কিন্তু সেই শান্তির পেছনে খুব গভীর আঘাত লুকিয়েছিল। তিনি খুব ধীরে এবং শান্ত স্বরে বললেন, আপনি কখনো জিজ্ঞাসা করেননি। ব্যাস, এতটুকু বলেই তিনি আবার চুপ হয়ে গেলেন। এই বাক্যটি কাব্যার জন্য কোনো চরের চেয়ে কম ছিল না। তার মনে হলো যেন কেউ তার আত্মা পর্যন্ত ঝাঁকুনি দিয়ে দিল। গ্রাম আবারও চুপ হয়ে গেল, যেন সবাই ওই একটি বাক্যের পর আর কিছু বলার যোগ্যই রইল না। আর সেই নিস্তব্ধতার মধ্যেই সরোজ কাকি শেষ কথাটি বললেন। তার গলা এখন কাঁপছিল, চোখে জল ছিল, কিন্তু শব্দগুলোতে সত্যের আগুন ছিল। তিনি বললেন, ম্যাডাম, মোহন আপনার সম্মান বাঁচানোর জন্য নিজের গলার আওয়াজ পর্যন্ত হারিয়ে ফেলেছে। এখনও বেশি কথা বলে না, কারণ মানুষ ওর প্রতিটি কথায় হাসত, মানুষ ওর শব্দগুলোকে তামাশা বানাত, ওকে দুর্বল মনে করত, ওকে নিচে নামাত, এবং ও সব সহ্য করে নিয়েছে। কাব্যার চোখ বড় বড় হয়ে গেল, তার হৃৎস্পন্দন যেন থেমে গেল। এখন তিনি বুঝতে শুরু করলেন যে গল্পের সবচেয়ে বড় সত্যটি এখনও বাকি আছে। গ্রামবাসীরা এখনও সবকিছু বলেনি। তার নিঃশ্বাস দ্রুত হয়ে গেল এবং হাত কাঁপতে লাগল, কারণ মোহনের শরীরে এখনও এমন কিছু দাগ ছিল, এমন কিছু আঘাতের চিহ্ন ছিল যার উত্তর গ্রাম আজ পর্যন্ত দেয়নি, এবং যার সত্য হয়তো কাব্যার পুরো জীবন বদলে দিতে চলেছে। যাই হোক বন্ধুরা, কাব্যা রাঠোরের দৃষ্টি মোহনের মুখের ওপর গিয়ে আটকে গেল। তিনি প্রথমে তার চোখে লুকানো ব্যথা বোঝার চেষ্টা করছিলেন, কিন্তু এখন তার দৃষ্টি ধীরে ধীরে তার শরীরে দেখা সেই দাগগুলোর ওপর চলে গেল যা তিনি এতক্ষণ উপেক্ষা করছিলেন। মোহনের ঘাড়ের কাছে হালকা কালো দাগ ছিল, যেন কেউ কখনো জোরে চেপে ধরে তাকে দাবিয়ে রেখেছিল। তার হাতেও পুরনো আঘাতের দাগ স্পষ্ট দেখা যাচ্ছিল, এবং আঙুলের কাছে হালকা ফোলাভাবের মতো রেখা ছিল। কাব্যার নিঃশ্বাস বন্ধ হতে লাগল। তার মনে হল যেন এই দাগগুলো তার সামনে কোনো বইয়ের মতো খুলে যাচ্ছে, যাতে যন্ত্রণার পুরো গল্প লেখা আছে। কাব্যা কাঁপানো গলায় ধীরে জিজ্ঞাসা করলেন, এই এই দাগগুলো কিভাবে হলো? তার শব্দে ভয়ও ছিল এবং আতঙ্ক, কারণ তার মন ভেতরে ভেতরে জেনে গিয়েছিল যে এই দাগগুলোর পেছনে কোনো সাধারণ কারণ থাকতে পারে না। মোহন সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে নিলেন, যেন তিনি উত্তর দিতেই চান না, যেন তিনি সেই যন্ত্রণা আবার নতুন করে বাঁচতে চান না। কিন্তু এখন গ্রামের নীরবতা ভেঙে গিয়েছিল। এখন কেউ আর সত্যকে চেপে রাখতে পারবে না। ভগবান সিং এগিয়ে এলেন এবং ভারী গলায় বললেন, ম্যাডাম, এই দাগ শহরের নয়, এগুলি থানার দাগ। এইটা শুনে কাব্যার মুখের রং উড়ে গেল, তার চোখ বড় হয়ে গেল, এবং তিনি এক মুহূর্তের জন্য যেন নড়তেও ভুলে গেলেন। তিনি সঙ্গে সঙ্গে ঘাবড়ে গিয়ে জিজ্ঞাসা করলেন, কি মানে? থানার দাগ? এটা কিভাবে হতে পারে? কাব্যার বুক ধরফড় করছিল এবং তিনি নিজের কানকে বিশ্বাস করতে পারছিলেন না।
ভগবান সিং চোখ না নামিয়ে বলতে থাকলেন, ডিভোর্সের প্রায় 6 মাস পরের কথা ম্যাডাম। এক রাতে মোহন হঠাৎ গ্রামে ফিরেছিল। ওর মুখ ফোলা ছিল, ঠোঁট ফাটা ছিল এবং জামাকাপড় ছেঁড়া ছিল। ও সোজা নিজের কুঁড়ে ঘরে যায়নি। প্রথমে ও পুকুর পাড়ে গিয়েছিল। সেখানেই বসে অনেকক্ষণ ধরে কাঁদছিল। রাতের অন্ধকার ছিল, কিন্তু ওর কান্নার শব্দ অনেক দূর পর্যন্ত শোনা যাচ্ছিল। ভগবান সিংয়ের কথা শুনে গ্রামের অনেক মানুষও আবেগপ্রবণ হয়ে পড়ল। কেউ দীর্ঘশ্বাস ফেলে মুখ ঘুরিয়ে নিল, তো কারো চোখে জল ভরে এলো। কাব্যার নিঃশ্বাস দ্রুত হয়ে গেল। তার মনে হচ্ছিল যেন তার ভেতর কিছু একটা ভেঙে যাচ্ছে। সরোজ কাকি চোখ মুছতে মুছতে বললেন, আমরা সেদিন জিজ্ঞাসা করেছিলাম যে বাবা কি হয়েছে, তো ও শুধু এইটুকুই বলেছিল, এখন আমার ভাগ্যই এটা। সরোজ কাকির গলা ধরে এলো। কাব্যা মোহনের দিকে তাকালেন। মোহন এখনও চুপ ছিল, কিন্তু তার চোখ লাল ছিল। সে নিজেকে আটকানোর চেষ্টা করছিল, কিন্তু তার চোখে জমে থাকা ব্যথা স্পষ্ট দেখা যাচ্ছিল। ভগবান সিং আরও জানালেন, একজন ঠিকাদার ছিল ম্যাডাম, বড় লোক। শহরে তার নাম ডাক ছিল। মোহন তার ওখানে দিনমজুরি করতে গিয়েছিল। ও পরিশ্রম করেছিল, দিনরাত কাজ করেছিল, কিন্তু মজুরি পায়নি। মোহন শুধু বলেছিল যে আমার টাকা দিয়ে দিন, আমি খেটে এসেছি। ব্যাস, এই কথাতেই ঠিকাদারের রাগ হয়ে গেল। ভগবান সিং এক মুহূর্ত থেমে বললেন, ওই লোকটা এত অহংকারী ছিল যে তার কাছে গরিবের আওয়াজ শোনাও অপমান মনে হতে লাগল। সে পুলিশের সাথে হাত মিলিয়ে মিথ্যা কেস তৈরি করাল এবং রাতে মোহনকে উঠিয়ে নিয়ে যাওয়া হল। কাব্যার মন বসে গেল। তার চোখ যেন পাথরের হয়ে গেল। তিনি ধীরে জিজ্ঞাসা করলেন, আর পুলিশ কি করল? তার স্বর এত ধীর ছিল যে মনে হচ্ছিল তার ভেতর থেকে আওয়াজ বেরোচ্ছেই না। ভগবান সিং মাথা নিচু করে নিলেন। তার মুখেও লজ্জা এবং দুঃখের ছায়া ছিল। তারপর তিনি বললেন, পুলিশ ওকে ঘণ্টার পর ঘণ্টা বসিয়ে রাখল ম্যাডাম। গালিগালাজ করল, ধমক দিল, মারধরও করল এবং তারপর হেসে বলল যে আইপিএস ম্যাডামকে ফোন করে দাও, বেঁচে যাবে। কাব্যার ঠোঁট কাঁপতে লাগল। তার চোখ দিয়ে জল গড়াতে লাগল এবং তিনি তা আটকাতেও পারছিলেন না। তার মনে হচ্ছিল যেন তার পুরো পদ, তার পুরো ক্ষমতা, তার সমস্ত পরিচয় সেই এক মুহূর্তে বেকার হয়ে গেছে। তিনি আইপিএস ছিলেন, কিন্তু তার নাম কাউকে বাঁচানোর বদলে মোহনের জন্য তামাশা হয়ে গিয়েছিল। তার চোখে অনুশোচনার জোয়ার উঠতে লাগল এবং তার ভেতরে এক ভারী অপরাধ বোধ ভরে গেল। সরোজ কাকি আরও বললেন, ম্যাডাম, যদি মোহন আপনার নাম নিত তবে সেই রাতেই ছাড়া পেয়ে যেত, পুলিশ ভয় পেয়ে যেত, কেস শেষ হয়ে যেত, কিন্তু ও আপনার নাম নেয়নি। কাব্যা সঙ্গে সঙ্গে কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করলেন, কেন কেন নেয়নি? ও আমাকে ফোন করতে পারত, আমি ওকে বাঁচাতে পারতাম। সরোজ কাকি ভারী গলায় উত্তর দিলেন, কারণ এই মানুষটি আপনাকে নিচে নামাতে চায়নি। ও ভেবেছিল যে যদি আপনার নাম আসে তবে লোকে আপনাকেও টেনে আনবে, আপনার ইউনিফর্মকেও নোংরা করবে। ও নিজে মাটিতে মিশে গেছে, কিন্তু আপনার গায়ে কাদা পর্যন্ত লাগতে দেয়নি। সরোজ কাকির কথা শুনে গ্রামের পরিবেশ আরও ভারী হয়ে গেল। অনেক মহিলা কাঁদতে লাগল। কিছু লোক মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, যেন তাদের নিজেদের উপর লজ্জা হচ্ছে যে তারা মোহনকে একা ছেড়ে দিয়েছে। কাব্যা কাঁপতে কাঁপতে মোহনের দিকে এগিয়ে গেলেন এবং বললেন, মোহন, তুমি আমার নাম কেন নাওনি? আমি তোমাকে বাঁচাতে পারতাম, আমি তোমার জন্য লড়তে পারতাম। তার গলা ভেঙে যাচ্ছিল। তার ভেতরের অফিসার শেষ হয়ে গিয়েছিল এবং এখন শুধু এক অনুতপ্ত নারী অবশিষ্ট ছিল। মোহন প্রথমবারের মতো তার চোখ তুললেন। তার চোখে ঘৃণা ছিল না, কোনো প্রতিশোধ ছিল না, শুধু দুঃখ ছিল, এমন দুঃখ যা শব্দে প্রকাশ করা যায় না। তিনি ধীরে বললেন, আপনি অফিসার ছিলেন এবং আমি আপনার দুর্বলতা হতে চাইনি। এটা শুনেই কাব্যার কান্না তীব্র হয়ে গেল। তিনি কাঁদতে লাগলেন, যেন তার ভেতর বছরের পর বছর জমে থাকা বোঝা ভেঙে বাইরে চলে এলো। তিনি কাঁপানো গলায় বললেন, আমি তোমাকে ছেড়ে দিয়েছি, আমি তোমার জীবন ভেঙে দিয়েছি, তবুও তুমি আমার সম্মান বাঁচালে। মোহন কোনো উত্তর দিলেন না। তিনি শুধু দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে নিলেন, যেন তিনি তার চোখের জল কাউকে দেখাতে চান না, যেন তিনি নিজেকে দুর্বল প্রমাণ করতে চান না। কাব্যা সাহস করে বললেন, আমি ভুল ছিলাম, খুব ভুল, আমি বুঝতে পারিনি, আমি তোমার কষ্ট দেখতে পাইনি। তার গলায় অনুশোচনা ছিল এবং চোখের লজ্জা ছিল। সরোজ কাকি ভারী গলায় বললেন, ম্যাডাম, ভুল তো আপনি ছিলেন, কিন্তু শাস্তি ও নিজে ভোগ করেছে।
আপনি সিদ্ধান্ত নিয়েছেন আর ওর জীবন তার মূল্য দিয়েছে। সরোজ কাকির কথা গ্রামের প্রত্যেক মানুষের বুকে তীরের মতো বিঁধল। গ্রামে আবারও নিস্তব্ধতা নেমে এলো। কেউ কিছু বলল না। সবার চোখ ভরে এলো। কাব্যা এক পা সামনে বাড়ালেন। তার পা কাঁপছিল, কিন্তু তিনি থামতে পারলেন না। তিনি কোনো মতে শব্দ বের করলেন, মোহন, আমাকে মাফ করে দাও। আমি তোমার সামনে হাত জোড় করছি। তার গলা ভেঙে গেল এবং তিনি কাঁদতে থাকলেন। মোহন হালকা শ্বাস নিলেন এবং খুব ধীরে বললেন, ক্ষমা চাইলে সব ফিরে আসে না ম্যাডাম। ওই একটি বাক্য কাব্যাকে ভেতর পর্যন্ত নাড়িয়ে দিল। তিনি বুঝতে পারলেন যে এটি কেবল ক্ষমার বিষয় নয়, এটি একটি ভেঙে যাওয়া মানুষের জীবনের বিষয় ছিল। আর সেই মুহূর্তেই কাব্যা অনুভব করলেন যে আসল লড়াই এখন শুরু হতে চলেছে। কারণ মোহন আজ প্রথমবারের মতো পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে এখন তিনি আর মাথা নত করবেন না, এখন তিনি আর চুপ থাকবেন না, এখন তিনি তার কষ্টকে আর চেপে রাখবেন না। এখন তিনি সেই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবেন যা তাকে ভেঙেছিল, এবং কাব্যাকেও এখন তার পদের ব্যবহার শুধু ইউনিফর্মের শানের জন্য নয়, বরং ন্যায় বিচারের জন্য করতে হবে। যাই হোক বন্ধুরা, কাব্যা রাঠোরের চোখে জল ছিল, কিন্তু তিনি তবুও নিজেকে সামলানোর চেষ্টা করছিলেন। গ্রামের মানুষ চারদিকে দাঁড়িয়েছিল। প্রত্যেকের নজর মোহনের ওপর ছিল, যেন আজ পুরো গ্রাম তার পরীক্ষা নিচ্ছে। কাব্যা কাঁপানো হাতে নিজের ইউনিফর্মের পকেট থেকে একটি কাগজ বের করলেন। সরকারি লেটার হেড ছিল। তিনি বললেন, মোহন, আমি তোমার জন্য শহরে কাজের ব্যবস্থা করতে পারি, থাকার ব্যবস্থা, চিকিৎসা, সবকিছু। মোহন সেই কাগজের দিকে তাকালেনও না। তিনি শান্ত স্বরে বললেন, না। কাব্যা চমকে উঠে জিজ্ঞাসা করলেন, কেন? মোহন উত্তর দিলেন, কারণ এখন আমি আর কারো দয়া নিয়ে বাঁচতে চাই না। কাব্যার গলা ধরে এলো। তিনি বললেন, এটা দয়া নয়, আমার কর্তব্য। আমি তোমার কারণেই এখানে পৌঁছেছি। মোহন প্রথমবারের মতো একটু কঠোর হয়ে বললেন, কর্তব্য তখন ছিল যখন আমি আপনার স্বামী ছিলাম। এখন আমি শুধু একজন মানুষ যে নিজেকে বাঁচাতে চায়। গ্রামে কোনো শব্দ ছিল না, শুধু বাতাস বইছিল এবং মানুষের নিঃশ্বাস শোনা যাচ্ছিল। কাব্যা বললেন, আমি ক্ষমা চাইতে এসেছি। মোহন মাথা নিচু করে নিলেন। তারপর ধীরে বললেন, ক্ষমা অনেক বড় জিনিস ম্যাডাম, কিন্তু তাতে সময় ফিরে আসে না। কাব্যা কাঁদতে কাঁদতে বললেন, আমি তোমাকে সেদিন অনেক বড় কষ্ট দিয়েছিলাম, যখন আমি বলেছিলাম যে তুমি আমার লেভেলের ন। মোহনের চোখ এক মুহূর্তের জন্য বন্ধ হয়ে গেল, যেন তিনি সেই কথাটি আবার নতুন করে বাঁচলেন। তারপর তিনি বললেন, সেদিন আমি প্রথমবারের মতো নিজেকে ছোট অনুভব করেছিলাম, এবং এখন আমি দ্বিতীয়বার এমন হতে দেব না। কাব্যা সাহস করে বললেন, যদি আমি ইউনিফর্ম খুলে ফেলি তবে? গ্রামবাসীদের নিঃশ্বাস আটকে গেল। সবার মনে হল মোহন হয়তো কিছু বলবেন, কিন্তু মোহন খুব শান্ত হয়ে বললেন, তখনও দেরি হয়ে গেছে। কাব্যা জিজ্ঞাসা করলেন, তুমি আমাকে একটা সুযোগও দেবে না? মোহন উত্তর দিলেন, আমি আপনাকে অনেক সুযোগ দিয়েছিলাম, না বলে। এখন আমার কাছে নিজেকে বাঁচানোর সুযোগ আছে, এবং আমি সেটা হারাতে চাই না। সরোজ কাকি সামনে এলেন। তিনি কাব্যার দিকে তাকালেন এবং বললেন, ম্যাডাম, এই মানুষটি আজ গরিব, কিন্তু ছোট নয়। ভগবান সিং বললেন, আজও নিজেকে বিক্রি করতে অস্বীকার করেছে, এটাই ওর জয়। কাব্যার চোখে এখন শুধু অনুশোচনা ছিল। তিনি ধীরে বললেন, মোহন, আমি চাই তুমি ভালো থাকো। মোহন তার দিকে তাকালেন এবং প্রথমবারের মতো তার গলায় হালকা নম্রতা এলো। তিনি বললেন, আমি ভালো থাকব, কারণ এখন আমি আর কারো সামনে মাথা নত করব না। সন্ধ্যা হতে শুরু করেছিল। সরকারি এসইউভি ওখানেই দাঁড়িয়েছিল। ড্রাইভার দূরে অপেক্ষা করছিল। কাব্যা ধীরে ধীরে পিছিয়ে গেলেন। তিনি শেষবারের মতো মোহনের দিকে তাকালেন। মোহন দরজায় দাঁড়িয়ে রইলেন। না তিনি আটকালেন, না তিনি হাত ওঠালেন। কাব্যা গাড়িতে উঠে বসলেন। এসইউভি চলতে শুরু করল। ধুলো উঠতে লাগল। গ্রামের মানুষ ওখানেই দাঁড়িয়ে রইল। কেউ কথা বলছিল না, কিন্তু প্রতিটি চোখ ভেজা ছিল। মোহন কুড়েঘরের ভিতর গিয়ে খাটে বসতে বসতে শুধু এটুকুই বললেন, আজ আমি বেঁচে গেলাম, নিজের থেকে। এবং গাড়ির ভেতর কাব্যা রাঠোরের মনে শুধু একটি কথাই বাজছিল, কিছু সম্পর্ক যদি সময় সামলানো না যায়, তবে ক্ষমাও হার মেনে যায়। বন্ধুরা, এই গল্পের সবচেয়ে বড় শিক্ষা এটাই যে মানুষের পদ, টাকা এবং পরিচয় যত বড়ই হোক না কেন, যদি সে নিজের সেই মানুষটির কদর না করে যেটাকে সবচেয়ে কঠিন সময় সামলেছিল, তবে সেই জয়ও অসম্পূর্ণ থেকে যায়। কারণ সম্পর্ক শুধু সাথে থাকলে চলে না, সম্পর্ক সম্মান দিয়ে চলে, এবং যখন সম্মান ভেঙে যায় তখন ক্ষমাও অনেক দেরিতে আসে। মোহন এটি প্রমাণ করে দিলেন যে দারিদ্র মানুষকে ছোট করে না, কিন্তু আত্মসম্মান হারিয়ে ফেলা মানুষকে ভেতর থেকে শেষ করে দেয়। অন্যদিকে কাব্যা এটি বুঝলেন যে ক্ষমতা এবং প্রতিপত্তি সব কিছু দিতে পারে,
কিন্তু সেই মানুষকে ফিরিয়ে আনতে পারে না যাকে আপনি নিজের হাতে হারিয়ে ফেলেছেন। এখন প্রশ্ন আপনাদের কাছে, যদি আপনি মোহলের জায়গায় হতেন তবে কি আপনিও আত্মসম্মানের জন্য একই সিদ্ধান্ত নিতেন, নাকি ক্ষমাকে আঁকড়ে ধরে সম্পর্ককে আরেকটি সুযোগ দিতেন? আরেকটি কথা, সততার সাথে বলুন, কি কোনো মানুষকে তখন ছেড়ে দেওয়া ঠিক যখন সে আপনার সবচেয়ে খারাপ সময়ে আপনার পাশে দাঁড়িয়েছিল, নাকি সত্যিই পদ, পরিচয় এবং পরিস্থিতি সম্পর্কের চেয়ে বড় হয়ে যায়? কমেন্টে শুধু উত্তর লিখবেন না, মনের সত্যিকারের কথা লিখুন। যদি এই গল্পটি আপনার হৃদয়ে স্পর্শ করে থাকে তবে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং এমনই সত্য, আবেগঘন এবং জীবন বদলে দেওয়া গল্পের জন্য চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের গল্পে।